গল্পের নাম সাত রাজার ধন একটি মানিক। সাত রাজার ধন একটি মানিক, দাম অনেক, কত দাম কেউ বলতে পারে না। এত বড় সুন্দর মানিক আর দ্বিতীয় নেই। ওই মানিকটির ওপর সকল রাজারই লোভ। মানিকটির মালিক শ্রাবণীপুরের রাজা উদয় নারায়ণ। মানিক যে ঘরে রয়েছে সে ঘরে ঢোকবার একমাত্র রাজা ছাড়া আর কারো অধিকার নেই। দিনরাত পাহারা দিচ্ছে সেফাই শাস্ত্রী। শ্রাবণীপুরের রাজা উদয় নারায়ণ রোজ সকালে আর বিকেলে একবার করে দেখে যান। যেন মানিকটি যথাস্থানে রয়েছে কিনা। মানিকটি শুধু যে দামে অতুলনীয় তা নয়, ওই মানিক যার হাতে পড়বে সেই রাজা হবে। যদি দৈবক্রমে কোনো ভিখারিও পায় সেও রাজা হবে। আশেপাশের রাজারা মানিক পাওয়ার লোভে বহুবার শ্রাবণীপুর আক্রমণ করেছেন, কিন্তু কেউ কৃতকার্য হতে পারেননি। মানিকটি চুরি করবার জন্য দেশ বিদেশের নামকরা চোরেরাও বিশেষ তৎপর হয়ে উঠেছে। শ্রাবণীপুরের রাজা উদয় নারায়ণের মানিকটি ধ্যান জ্ঞান। ওই মানিকটি পূর্বপুরুষের আমল থেকে আছে। রাজার কাছে মানিক থাকায় কোনো শত্রুই এ রাজ্য দখল করতে পারেনি। এমনকি 20 গুণ সৈন্য নিয়ে এসেও পরাজিত হয়ে ফিরে যেতে হয়েছে। যতদিন যায় মানিকটির খ্যাতিও তত ছড়ায়। মানিকটি হাতিয়ে নেবার জন্য ষড়যন্ত্রকারীরাও ততই তৎপর হয়। রাজা উদয় নারায়ণ সবসময় মানিকটির চিন্তায় ব্যস্ত। হবে নাই বা কেন, সাত রাজার ধন ভাণ্ডার উজাড় করে দিলেও যে অমন মানিক পাওয়া যাবে না। অতএব ওই মানিক নজরে রাখার চেষ্টা করা খুবই স্বাভাবিক। সেদিন রাজা উদয় নারায়ণের ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছে। তিনি সাধারণত সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই উঠে পড়েন। মাঝরাতে তিনি এক দুঃস্বপ্ন দেখেছেন, তাই ভোর রাতের আগে তার ঘুম আসেনি। ঘুম ভাঙতে দেরি হয়েছে। তিনি জেগে দেখেন অনেকক্ষণ আগেই সূর্য উঠেছে। তিনি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে কোষাগারের দিকে ছুটে যান মানিকটি যথাস্থানে আছে কিনা দেখবার জন্য। কোষাগারে ঢুকতে যাওয়ার আগে সৈন্যরা বলল, রাজামশাই, এই তো খুব ভোরে একবার কোষাগারে ঢুকে দেখে গেলেন, আবার এলেন কেন? সৈন্যদের কথা শুনে রাজা অবাক। তিনি তো খুব ভোরে শয্যায় ত্যাগ করেননি। তিনি বললেন, কই, আমি তো আসিনি। সৈন্যরা পরস্পরের মুখের দিকে তাকাতে লাগলো। রাজা হন্তদন্ত হয়ে কোষাগারে ঢুকলেন। মানিক যথাস্থানে নেই, কোষাগারের কোথাও নেই। বছরের পর বছর ধরে যে জায়গায় ছিল সেই জায়গাটা শূন্য রয়েছে। রাজা নিজের চুল ছিঁড়তে ছিঁড়তে পাগলের মতো বাইরে চলে এলেন। আসলে সমস্ত ব্যাপারটাই এক চোরের কাণ্ড। চোরের চেহারাটা ছিল অনেকটা রাজা উদয় নারায়ণের মতো। শীতের দিনের ভোর, চারদিকে কুয়াশা। একটা রাজপোশাক সে অনেক দিন থেকে জোগাড় করে রেখেছিল। কোষাগারে একটা নকল চাবি তার বাবা সন্তু চোর অনেক আগেই তৈরি করে রেখেছিল। তাই নন্তু চোরের সুবিধে হয়েছে। নন্তু চোর এতদিন এই সুযোগের অপেক্ষায় ছিল। সেদিন সে সুযোগ পেয়ে কাজ হাসিল করেছে। শীতের ভোরের সকাল, কুয়াশায় আচ্ছন্ন ছিল। রাজপোশাক পরা নন্তু চোরকে হাজার হাজার সৈন্যরা একদম চিনতে পারেনি। তারা তাকে রাজা উদয় নারায়ণ বলেই ধরে নিয়েছিল। নতুবা নন্তু চোরের পক্ষে রাজার হাজার সৈন্য চোখে ফাঁকি দিয়ে এভাবে সাত রাজার ধন ওই মানিক চুরি করা সম্ভব ছিল না। এ ব্যাপারে বিপদের ঝুঁকিও ছিল সাংঘাতিক। মানিক চুরি করে নন্তু চোরের আনন্দ ধরে না। এবার তার আর রাজা হওয়া কে আটকায়? রাজা উদয় নারায়ণ মানিক চোরের খোঁজে নিজের 4 ছেলেকে চারদিকে পাঠিয়েছেন। এদিকে নন্তু চোর বনের গভীর অভ্যন্তরে একাই প্রবেশ করে মানিক নিয়ে। বনের অভ্যন্তরে বুনো লোকের বাস। মানিকের প্রভাবে তারা নন্তু চোরকে তাদের রাজা বলে স্বীকার করে নিয়েছে। রাজা উদয় নারায়ণের বড় ছেলে গেছে পূর্ব দিকে কিছু দূর গিয়ে সে দেখতে পেল এক সাধু বসে আছে।
রাজার বড় ছেলে সাধুর কাছে দাঁড়াতেই সাধু বলল, আমার পায়ে ব্যথা করছে, আমার পাটা একটু টিপে দে তো। রাজার বড় ছেলে একটু উগ্র ধরনের। সাধুর ও কথা শুনে সে ভীষণ চটে গিয়ে বলল, তোমার এত বড় স্পর্ধা, আমি রাজার ছেলে, আমায় বলছো পা টিপতে? সে সাধুকে উল্টে এক লাথি মারল। সাধু রাগে অগ্নিশর্মা হয়ে কমণ্ডলু থেকে কিছু জল বড় রাজপুত্রের দিকে ছিটিয়ে দিতে রাজপুত্রের চোখের দৃষ্টি হারিয়ে ফেলল। অন্ধ হয়ে সে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। মেজ কুমার গিয়েছিল পশ্চিম দিকে। কিছু দূর গিয়ে সে দেখতে পেল এক অন্ধ বুড়ি রাস্তায় বসে কাঁদছে। সে মেজ রাজপুত্রের পায়ের শব্দ পেয়ে বলল, কে যাচ্ছ ভাই, আমায় একটু বাড়ি পৌঁছে দেবে? মেজ রাজপুত্র বিরক্ত হয়ে বলল, আমার অনেক কাজ। রাজপুত্র বুড়িকে ধাক্কা দিয়ে ফেলে হনহনিয়ে চলতে লাগলো। একটু এগিয়ে যেতে তার পা দুটো অবশ হয়ে গেল। সে চলতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেল, আর উঠতে পারল না। রাজার সেজ ছেলে মানিকের খোঁজে উত্তর দিকে চলতে লাগলো। কিছু দূর এগিয়ে গিয়ে দেখতে পেল একটা বাচ্চা ছেলের পুকুরের জলে ডুবে যাচ্ছে আর চেঁচাচ্ছে, আমায় বাঁচাও। সেজ কুমার বাচ্চা ছেলেটাকে উদ্ধারের কোনো চেষ্টা না করেই হনহনিয়ে সামনের দিকে এগিয়ে চলতে লাগলো। কিছু দূর এগোতেই পথের পাশে একটা বিরাট গভীর পুকুর পড়ল। সে পা ফসকে পুকুরের জলে পড়ে গিয়ে ডুবে গেল। সাঁতার জানলেও ওই পুকুরের জল থেকে তার আর ওঠা সম্ভব হলো না, কারণ সে জলে পড়ার সঙ্গে সঙ্গে পুকুরের পাড় ভেঙে একটা বিরাট পাথরের চাই তার ওপর গিয়ে পড়ল। অতএব রাজা উদয় নারায়ণের তৃতীয় ছেলেরও মানিক খোঁজা সেখানেই শেষ হল। বাকি রইল রাজার ছোট ছেলে প্রণব কুমার। প্রণব কুমার দক্ষিণ দিকে চলতে লাগলো। কিছু দূর গিয়ে সে দেখতে পেল এক বিরাট এক সমুদ্র। সমুদ্রের কুল কিনারা নেই। সে সমুদ্রের পাড়ে বসে পড়ল। সমুদ্রের পাড়ে একটা জেলের ডিঙ্গি বাঁধা ছিল। নৌকোর মধ্যে জেলে বউ আর তার 4-5 বছরের একটি ছেলে ছিল। ছেলেটা নৌকোর ওপর খেলতে খেলতে হঠাৎ সমুদ্রের জলে পড়ে গেল। জেলে বউ চিৎকার করে উঠল, কে আছো, বাঁচাও বাঁচাও। সঙ্গে সঙ্গে প্রণব কুমার সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়ে অনেক কষ্টে জেলের ছেলেকে ডাঙায় তুলল। ছোট ছেলেটি প্রাণে বাঁচল। একটু পরেই জেলে ফিরে এলো। সে এসে প্রণব কুমারের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করল। প্রণব কুমারকে ওইখানেই তাদের সঙ্গে থাকতে বলল। প্রণব কুমার ওইখানেই থাকতে রাজি হয়ে গেল, কারণ মানিক না নিয়ে রাজ্যে ফিরে গেলে রাজা উদয় নারায়ণ তাকে তাড়িয়ে দেবেন। দক্ষিণ দিকে আর এগোবার উপায় নেই, সামনেই সমুদ্র। সে আর কোনো উপায় না দেখে সমুদ্রের পাড়ের ঘর বেঁধে থাকতে রাজি হয়ে গেল। জেলে রোজ প্রথমবারের জালে ধরা একটা বড় মাছ প্রণব কুমারকে ভোজন স্বরূপ দিয়ে যেত। প্রণব কুমার সে মাছের অর্ধেকটা নিজে খেত, বাকি বাজারে বিক্রি করে যা পেত তা দিয়ে ডাল ইত্যাদি কিনত। এইভাবে দিন যেত। এদিকে সেই নন্দু চোর বুনোদের রাজা হয়ে দিব্যি সুখে দিন কাটাচ্ছিল। সে একটি বুনো সুন্দরী মেয়েকে বিয়ে করে রানী করে নিল। মেয়ে যতই সুন্দরী হোক, আসলে সে ভীষণ বোকা। রানী হয়ে সমুদ্রের পাড়ে গিয়ে সে রোজ মাছ ধরত। এদিকে নন্দু চোর মানিককে সাবধানে রাখার জন্য ছাতুর মধ্যে মানিকটি লুকিয়ে রেখেছিল। বৃষ্টির জলে ছাট লেগে মানিকটি জবের ছাতুর মধ্যে তালগোল পাকিয়ে গিয়েছিল। মনে হতো যেন একটা জবের ছাতুর ঢেলা। রানী একদিন মাছ ধরতে যাবার সময় জবের ছাতুর ঢেলাটা সঙ্গে নিল এবং চার হিসাবে সে জবের ছাতুর ঢেলাটা সমুদ্রের জলে ফেলে দিল। এইভাবে চার ফেলে সে সমুদ্রের পাড়ে বসে নিয়ে মাছ ধরতে লাগলো। একটু পরে নন্দু চোর জবের ছাতুর মধ্যে মানিকের সন্ধান না পেয়ে রানীর খোঁজে সমুদ্রের পাড়ে এসে তাকে ছাতুর কথা জিজ্ঞেস করল।
রানী বলল, মানিক কি? তা আমি দেখিনি, তবে জবের ছাতুর শক্ত একটা ঢেলা আমি সমুদ্রে ফেলেছি। রানীর কথা শুনে নন্টু চোর হাই হাই করে মানিকের খোঁজে সমুদ্রের জলে লাফিয়ে পড়ল। জবের ঢেলা আর পাওয়া গেল না। রানী জবের ঢেলাটা সমুদ্রের জলে ফেলার সঙ্গে সঙ্গে ওই ঢেলাটা একটা বড় ভেটকি মাছ গিলে ফেলেছিল। নন্টু চোর সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়তেই 4-5টা রাক্ষসের আঙ্গুর তার দেহটাকে টুকরো টুকরো করে খেয়ে ফেললো। নন্টু চোর মানিকও হারালো, প্রাণও হারালো। এদিকে ছোট রাজপুত্র প্রণব কুমারকে রোজই জেলে একটা করে বড় মাছ দিয়ে যেত। একদিন ভোরবেলা জেলে এসে রাজকুমারকে একটা বড় ভেটকি মাছ দিয়ে বাড়ি চলে গেল। প্রণব কুমার বটি দিয়ে ভেটকি মাছটি কাটতে মাছের পেটের ভেতর থেকে 7 রাজার ধনে সেই মানিকটি বেরিয়ে পড়ল। প্রণব কুমারের মনে আর আনন্দ ধরে না। সে মানিক নিয়ে নিজের রাজ্যে ফিরে এলো। রাজা উদয় নারায়ণ তখন মৃত্যুশয্যায়। মানিক ফিরে পাওয়ার কথা শুনে মৃত্যুশয্যার মধ্যেও তার মুখে হাসি ফুটল। তিনি প্রণব কুমারকে আশীর্বাদ করে বললেন, আমার আর মরবার বেশি দেরি নেই। তুমি এ রাজ্যের রাজা, মানিকটি খুব সাবধানে রেখো। কিছুক্ষণ পরে রাজা উদয় নারায়ণ মারা গেলেন। প্রণব কুমার রাজা হলো। রাজা হয়ে 7 রাজার ধন মানিকটিকে টুকরো টুকরো করে ভেঙে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখলো। সেই মানিকের সন্ধান আর কেউ পেল না।